বিডার নির্বাহী চেয়ারম্যান উঠছেন, মানে ওই যে প্লেন থেকে উনি ঝাঁপ দিয়েছিলেন, দেশি বিদেশি বিনিয়োগ কমছে। আপনার মন্তব্য জানতে চাই। 5 বছরের সর্বনিম্ন সূচক, সব থেকে খারাপ খবর। আপনার মন্তব্য জানতে চাই। অসংখ্য ধন্যবাদ টিটো ভাই। এটা একটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্নের আপনি অবতারণা করেছেন, যে আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলা উচিত। আর কেউ বলুক বা না বলুক, আমরা বলবো। 2024 সালের 25শে মে যুক্তরাষ্ট্রের যে মেমফিস, সেই মেমফিস অঙ্গরাজ্যে 41,000 ফুট উচ্চতায় উড়ন্ত বিমান থেকে লাফ দিয়েছিলেন কিন্তু এই আশিক মাহমুদ। এবং এক্স্যাক্টলি। পরবর্তীতে 12ই সেপ্টেম্বর এই আশিক তিনি বাংলাদেশ বিনিয়োগ বোর্ড বিজার তিনি এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের বেজার নির্বাহী চেয়ারম্যান হিসেবে তিনি কিন্তু নিয়োগ পান। হুম। এবং তার পেছনে মূল কারণ হচ্ছে যে তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের অত্যন্ত ভালো একটা সখ্যতা ছিল। এবং আমরা তো একটু আগেই বললাম যে ডক্টর ইউনূস আসলে পুরো ক্যাবিনেটটাই তিনি তার নিজস্ব ভাই ব্রাদার পরিচিত লোকজন, তাদের বাইরে তিনি কারো উপরে আস্থা রাখতে পারেন না। তো এখন তাদেরকে দিয়ে তিনি একটা এরকম ক্যাবিনেট করেছেন, আশিককে তিনি এরকম একটা দায়িত্ব দিলেন। তো দেখ, এটা কোনো সমস্যা নেই, তিনি স্বজনপ্রীতি করেছেন, কিন্তু স্বজনপ্রীতি করে যদি একটা ভালো লোককে বসান, আমাদের তো এখানে আপত্তি থাকার কথা নয়। এবং হুম। আমরা দেখলাম যে তিনি একটা বিনিয়োগ সম্মেলনে একটা প্রেজেন্টেশন করেছিলেন, যেটা নিয়ে খুব বড় একটা মাতামাতি আমরা দেখলাম। তো হুম। এখন তিনি কি করেছেন আসলে? মূলত তিনি করেছেন যে তিনি একটা ইনভেস্টমেন্ট সামিট আয়োজন করেছেন। তিনি স্যাটেলাইট ভিত্তিক যে ইন্টারনেট সেবা পেতে ইলন মাস্কের যে স্টারলিং, সেটার নিবন্ধন তিনি করিয়েছেন। শান্তিপূর্ণ বেসামরিক মহাকাশ অনুসন্ধানে নাসার সঙ্গে যে চুক্তি, এটাও তার নির্দেশনা হয়েছে। এবং সব বিনিয়োগ প্রচারণা সংস্থাকে একই ছাদের নিচে যে নিয়ে আসা, সেটা তিনি করেছেন। এবং এই তালিকাতে তার সর্বশেষ সংযোজন ছিল যে লজিস্টিক যে অবকাঠামো এবং সেটা শক্তিশালী করতে চট্টগ্রাম বন্দরের ওই ডেনমার্ক ভিত্তি যে এপি মেলার মায়ার্সের যে একটা বিনিয়োগের বিষয়টা তিনি করেছিলেন। তো এখন এই নিত্য নতুন এসব উদ্যোগের মাধ্যমে কিন্তু এই আশিক সাড়াও ফেলেছিলেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু বাস্তবতাটা কি, এটা আমাদের জনগণকে বুঝতে হবে যে বাস্তবতাটা কিন্তু ভিন্ন। আমি এখন যে ফ্যাক্টস এন্ড ফিগার গুলো দিব, আমি চ্যালেঞ্জ করি যে পারলে আপনারা আমার এটাকে ভুল প্রমাণ করুন। চলতি অর্থ বছরে 9 মাসে এফডিআই অর্থাৎ ফরেন ডিরেক্ট যে ইনভেস্টমেন্ট, সেটার নিট যে প্রবাহ সেটা কমেছে 26%। মূলধনী যে যন্ত্র আমদানি সেটা কমেছে 28.68%। এবং গত এপ্রিলে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়েছিল 50টি দেশের 415 জন প্রতিনিধি। এবং সম্মেলন শেষে 3,100 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে বলে খুব ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করেছিলেন আশিক চৌধুরী। কিন্তু প্রকৃত বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আশিকের এই ম্যাজিকের আমরা কিন্তু কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পারিনি। এবং স্থানীয় বিনিয়োগকারীরা তারা জানিয়েছেন যে দেশে অবস্থানরত বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনাতেও কিন্তু বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কিন্তু তাদের মাঝে কোনো ইতিবাচক মনোভাব এখনো পর্যন্ত দেখা যায়নি। তো এখন এই বিষয়ে বাংলাদেশ চেম্বার অফ কমার্স, বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের অর্থাৎ বিসিআই এর যিনি সভাপতি আনারুল আলম চৌধুরী পারভেজ, তিনি বলেছেন যে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য রাজনৈতিক সরকারের অপেক্ষায় আছে। অর্থাৎ আপনি দেখেন যে এই আনারুল আলম চৌধুরী পারভেজ তিনি কিন্তু একটা ঝানু ব্যবসায়ী। এবং যেহেতু তিনি বাংলাদেশ চেম্বার্স অফ ইন্ডাস্ট্রিজের একজন সভাপতি, আপনি জানেন যে তিনি অবশ্যই এই বিষয়ে আমাদের মতো একজন লেম্যানের থেকে অনেক ভালো জানার কথা। তো তিনি যখন বলছেন যে রাজনৈতিক সরকারের অপেক্ষায় রয়েছে বিদেশি বিনিয়োগকারীরা, আপনাদেরকে কিন্তু এই বিষয়টাকে অবশ্যই আমলে নিতে হবে, যে তিনি তো আসলে একটা দলীয় দৃষ্টিকোণ থেকে কথাটা বলেননি। তো এটা আমাদের বুঝতে হবে যে যারা লাফালাফি করছে আশিকের প্রেজেন্টেশন নিয়ে বা আশিকের কথাবার্তা নিয়ে, তাদেরকে আসলে গ্রাউন্ড রিয়েলিটি যেটা সেটা বুঝতে হবে। তো এবার আসা যাক শেয়ার বাজার প্রসঙ্গে। আমরা হাসিনার আমলে দেখতাম যে শেয়ার বাজার নিয়ে কত ধরনের কথাবার্তা হতো, দরবেশ এই করতো সেই করতো, কত আমরা কথা শুনেছি, শেয়ার বাজারটা ম্যানিপুলেট করা হতো। এখন ডক্টর ইউনূস বসার পরে ক্ষমতায়, আমাদের তো একটা এক্সপেকটেশন ছিল যে শেয়ার বাজার চাঙ্গা হবে, বিনিয়োগ হুম। আসবে, তাই না? সবকিছু আমাদের একটা এক্সপেকটেশন ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, আমরা দেখতে পাচ্ছি যে অব্যাহত ঢালাও দরপতনের বৃত্তে কিন্তু আটকে গিয়েছে আমাদের এই দেশের শেয়ার বাজার। এবং প্রতিদিন ঢালাও দরপতন হওয়াতে কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু এই শেয়ার বাজারটা তলানিতে নামছে। এবং হুম। সেই সঙ্গে কিন্তু বেড়ে চলেছে বিনিয়োগকারীদের লোকসানের পাল্লা। এবং অব্যাহত পতনের কবলে পড়ে প্রধান শেয়ার বাজার অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জ যেটা, সেটার প্রধান মূল্য সূচক প্রায় 5 বছরের মধ্যে কিন্তু সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে। এবং এটা আমার কথা না, এটা কিন্তু বিভিন্ন জাতীয় দৈনিকে ইতিমধ্যে কিন্তু এই বিষয়ে সংবাদও হয়েছে যে 5 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে এসেছে শেয়ার বাজার। তো এটা কি ডক্টর ইউনূসের ম্যাজিক? আমরা যে কথায় কথায় বলি যে ডক্টর ইউনূস ম্যাজিক, এই ম্যাজিকে বিনিয়োগ আসবে, এই ম্যাজিকে শেয়ার বাজার চাঙ্গা হবে, বাস্তবতা কিন্তু পুরোপুরি ভিন্ন। এবং এই যে শেয়ার বাজার, এই শেয়ার বাজারের উন্নয়নে সরকারের যে উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে, সেখানে বাজারের স্টক হোল্ডারদের কিন্তু কাউকেই রাখা হয়নি।
অথচ তারাই কিন্তু এই বাজারের যে সমস্যা, এই সমস্যা সম্পর্কে ভালো জানেন, এবং তারা এই সমস্যার কি করে সমাধান করা যায় এই ব্যাপারে কিন্তু ডক্টর ইউনূস সরকারকে দিক নির্দেশনা দিতে পারতেন। তারা এই যে ঢালাও দরপতন হচ্ছে, এই দরপতনের জন্য তারা প্রধান কারণ হিসেবে তারা চিহ্নিত করেছেন যে একটা আস্থাহীনতা তৈরি হয়েছে। তো এখন ডক্টর ইউনূসের উচিত ছিল কি, যে যারা এই বিষয়ে, যারা শেয়ার বাজারের প্রকৃত স্টেক হোল্ডার বা যারা এই সম্পর্কে জ্ঞান রাখেন, ধারণা রাখেন, আপনি তাদেরকে আনেন, তাদের সাথে বসে শেয়ার বাজার চাঙ্গা করতে কি উদ্যোগ নেওয়া যায় পরিকল্পনা করুন। মূল প্রবলেমটা হচ্ছে কি ডক্টর ইউনূসের, যে তিনি এতটাই স্বার্থপর একজন মানুষ, তিনি কখনোই তার পরিচিত সার্কেলের বা বৃত্তের বাইরে কাউকে তিনি ডেকে আমন্ত্রণ করতে চান না। তিনি ওয়েলকামিং না কারোর জন্য। তিনি বিদেশি গণমাধ্যমের প্রতি ওয়েলকামিং, তার নিজের চট্টগ্রামের ভাই ব্রাদার বা গ্রামীণের ভাই ব্রাদারদের প্রতি ওয়েলকামিং, তার পরিচিত গণ্ডির মধ্যে তিনি ওয়েলকামিং। বাইরের একটা থার্ড পার্সন, সে যতটাই বিদ্যা বুদ্ধি জ্ঞানে প্রজ্ঞায় দেশপ্রেমে ভালো থাকুক না কেন, তাকে ডক্টর ইউনূস কিন্তু সুযোগ দেবেন না। যদি দিতেন তাহলে কিন্তু আজকে শেয়ার বাজারের এই পরিস্থিতি হয় না। আমি যদি ডক্টর ইউনূসের জায়গায় থাকতাম আমি কি করতাম? আমি এখানে অবশ্যই এই শেয়ার বাজারটাকে চাঙ্গা করার জন্য এই বিষয়ে যারা এক্সপার্ট, আমি তাদেরকে আনতাম। চির ভাই, আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা কয়েকদিন আগে নাগরিক টিভিতে একটা টক শো করেছিলাম। ওই টক শোতে আমরা ওই ইকোনো বল পেনের যিনি মালিক কাজী কামাল, তাকে আমরা আমন্ত্রণ করেছিলাম। আপনি একদম, আমি গ্যারান্টি দিয়ে একটা কথা বলছি, এই কাজী কামাল, উনি বাংলাদেশের শেয়ার বাজার সম্পর্কে তার যতটুকু জ্ঞান রয়েছে, প্রজ্ঞা রয়েছে, এটা বাংলাদেশে ওই লেভেলের জ্ঞান কারোই নাই। অন রেকর্ড আমি চ্যালেঞ্জ করে এটা বললাম। কারণ এই ব্যক্তি হচ্ছেন সেই প্লেয়ার যিনি আমেরিকার শেয়ার বাজারও তিনি তিনি কিন্তু এখানে অনেক টাকা তিনি জিতেছেন ইনভেস্ট করে। প্রকৃত ইনভেস্টমেন্ট বা শেয়ার বাজার ন্যাশনালি ইন্টারন্যাশনালি গ্লোবালি তিনি এ সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। এবং এই কাজী কামালের মতো আরো অসংখ্য ব্যক্তি কিন্তু বাংলাদেশে রয়েছেন। তো ডক্টর ইউনূস কি একটু খোঁজ খবর রাখতে পারেন না, যে কারা এক্ষেত্রে আমাদের শেয়ার বাজার চাঙ্গা করতে আমাকে পজিটিভ অ্যাডভাইস দিবে? তাদের এই কাজী কামালের মতো আরো অসংখ্য কাজী কামাল রয়েছেন, তাদেরকে তিনি ডাক দিয়ে তাদের সাথে বসে পারেন না বাজারকে চাঙ্গা করতে উদ্যোগ গ্রহণ করতে? তিনি করছেন না। তার সবচেয়ে মূল প্রবলেমটাই হচ্ছে যে তিনি স্বাস্থ্য উপদেষ্টা এমন একজনকে বানিয়েছেন যিনি স্বাস্থ্য সম্পর্কে কোনো জ্ঞানই নাই, তাকে বানিয়ে দিয়েছেন। কারণ তিনি নূরজাহান বেগম, তিনি তার গ্রামীণ ব্যাংকের ডিরেক্টর ছিলেন। প্রতিটা জায়গায় জায়গায় তিনি তার নিজের লোকজনকে বসিয়ে দিয়েছেন। তাদের অভিজ্ঞতা আছে নাকি জ্ঞান আছে গরিমা আছে কোনো কিছু তিনি কেয়ার করেন নাই। জাস্ট তার পরিচিত, তার ভাই ব্রাদার, তার কোম্পানিতে আগে চাকরি করছে, ধরে ধরে তিনি বসায় দিয়েছেন। তিনি যারা যেই ফিল্ডের যারা এক্সপার্ট তাদেরকে নিয়ে কোনো কিছু করেন নাই। এই যে আজকে প্রেস সচিব, উইথ ডিউ রেসপেক্ট, হ্যাঁ শফিক ভাইকে আমরা পছন্দ করি, তার জুলাই অভ্যুত্থানে ভূমিকা ছিল, এত মানুষ থাকতে উনি শফিক ভাইকে কেন প্রেস সচিব করলেন? কারণ শফিক ভাইয়ের সাথে ডক্টর ইউনূসের অনেক পুরানো সম্পর্ক, অনেক আগে থেকে তাদের মাঝে একটা জানাশোনা ছিল, তাকেই তিনি প্রেস সচিব করেছেন। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি আসলে মূল কথাটা, যে ডক্টর ইউনূস তার নিজের গণ্ডির বাইরে তিনি যেতে চান না, এবং তার এই গণ্ডিটা নিয়েই কিন্তু তিনি একা ডুববেন তা না, তিনি দিন শেষে পুরো বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে নিয়ে তিনি ডুবছেন। আর যেসব পরিকল্পনাগুলো তিনি নিয়েছেন, তার সরকার নিচ্ছে, এটা আমাদের জন্য খুবই উদ্বেগের কারণ, আশঙ্কার কারণ, এবং এটা দিন শেষে আমাদের দেশকে কিন্তু একটা খুবই অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। এই যে বিডার নির্বাহী চেয়ারম্যান, এটা হচ্ছে একটা লেটেস্ট এক্সাম্পল, যে আমরা দেখলাম যে যত গর্জে তত বর্ষে না। বর্ষে একটা না। প্রেজেন্টেশন দিল, একটা প্রেজেন্টেশন দিয়ে আমাদের সামনে কিভাবে তিনি তুলে ধরলেন যে এই আসবে সেই আসবে, বিনিয়োগ হবে, এই হবে সেই হবে। কি আসলো? দিন শেষে মূলা আসছে। তো এখন আমি এটাই বলবো যে আসলে আমাদের জাতি হিসেবে আমাদের এটা অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা হাসিনার মতো একটা ফ্যাসিস্ট, একটা অপদার্থের পতনের পরে আমাদের একটা স্বপ্ন ছিল আমরা দেশটাকে নতুন ভাবে গড়বো, একটা চমৎকার বাংলাদেশ আমরা পাবো, আর সেক্ষেত্রে একটা নোবেল লরিয়েট, আমাদের তথাকথিত সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, 84 বছর বয়স, তার আর এই জীবনে চাওয়া পাওয়ার কি থাকতে পারে? এখন ক্ষমতায় বসার পরে দেখছি যে না, তার চাওয়া পাওয়ার অনেক কিছু আসে। তিনি আদম ব্যবসার লাইসেন্স চান, তিনি বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স চান, তিনি মোবাইল ওয়ালেট চান তার কোম্পানির জন্য, এবং তিনি 666 কোটি টাকার কর মওকুফ চান। অর্থাৎ সব তার চাই, সব তার খেতে হবে 84 বছর বয়সে। একটা 84 বছর বয়সের এরকম একটা লোভী ব্যক্তি ক্ষমতায় বসে গেছে। এর চেয়ে দুর্ভাগ্যজনক, এর চেয়ে হতাশাজনক, এর চেয়ে লজ্জাজনক আমাদের জন্য আর কি হতে পারে?